হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব তার নাম বড় স্বপ্নের বড় জাদু, লেখক ডেভিড জে শর্টার্স। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই ভিডিও ডেসক্রিপশানে এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই বইয়ের বাকি অধ্যায়গুলি আপনারা শুনতে পারেন। তো চলুন শুরু করা যাক। বড় স্বপ্নের বড় জাদু, অধ্যায় 7। পরিবেশ সামলাতে শিখুন এবং প্রথম শ্রেণীর মানুষ হয়ে উঠুন। মনটা এক অদ্ভুত মেশিন। যদি মন সঠিক পথে চিন্তা করে তাহলে তা আপনাকে অভূতপূর্ব সাফল্য দিতে পারে, অথচ ওই একই মন অন্যভাবে কাজ করলে ব্যর্থতা ছাড়া আর কিছুই জুটবে না। সব রকম সৃষ্টির মধ্যে মন সবচেয়ে সূক্ষ্ম সংবেদনশীল যন্ত্র, এবং দেখা যাক মনটা যেভাবে ভাবনা চিন্তা করে সেভাবে চিন্তা করার কারণটা কি। হাজার হাজার মানুষ আজ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে। আমাদের দেশে সবাই ক্যালোরির হিসাব করছে। আমরা ভিটামিন, খনিজ ও অন্যান্য সম্পূরক ওষুধের কয়েক মিলিয়ন ডলার খরচ করি। আমরা সকলেই জানি কেন। খাদ্য পুষ্টি সংক্রান্ত গবেষণা থেকে আমরা জেনেছি যে শরীরে খাবার দাবারের প্রত্যক্ষ প্রতিফলন ঘটে। আমাদের শরীরের কর্মক্ষমতা, রোগ প্রতিরোধ শক্তি, শরীরের আয়তন, এমনকি কতদিন বাঁচব এও আমাদের খাবারই নির্ণয় করে। শরীরকে যা খাওয়ানো হয় শরীর তেমনটি হয়ে ওঠে। অনুরূপ মনকে যে খোরাক দেওয়া হয় মনও তেমন হয়ে ওঠে। অবশ্য মনের খোরাক প্যাকেটে বা দোকানে কিনতে পাওয়া যায় না। আপনার পরিবেশ যেসব অজস্র জিনিস আপনার সচেতন ও অবচেতন ভাবনা চিন্তাকে প্রভাবিত করে, সেই পরিবেশই আপনার মনের খোরাক। মন যেমন খোরাক পায় তেমনভাবেই গড়ে ওঠে। আমাদের অভ্যাস, অনুশীলন, মনোভাব ও ব্যক্তিত্ব, আমরা প্রত্যেকেই বংশানুক্রমে বিকাশের কিছু ক্ষমতা পেয়েছি। তবে এই ক্ষমতা আমরা কিভাবে ও কতখানি বিকশিত করেছি তা মনের খোরাকের উপর নির্ভর করে। শরীর যেমন আমাদের খাবার দাবারের প্রতিফলন, সেই রকমই মন পরিবেশের প্রভাবের প্রতিফলন। কখনো ভেবে দেখেছেন কি, মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার জন্ম না হয়ে অন্যত্র বড় হলে আপনি কেমন মানুষ হয়ে উঠতেন? কেমন খাবার দাবার পছন্দ করতেন? পোশাক পরিচ্ছদে আপনার পছন্দ অপছন্দ কি একই রকম হতো? কেমন অবসর বিনোদন পছন্দ করতেন? আপনার ধর্ম কি হতো? অবশ্য এইসব প্রশ্নের উত্তর পাওয়া অসম্ভব। তবে অন্য কোনো দেশে জন্মালে সম্ভবত আপনার ব্যক্তিত্ব সম্পূর্ণ ভিন্ন হতো, কারণ আপনি অন্যরকম পরিবেশে প্রভাবিত হতেন। আর সবাই জানে পরিবেশ মানুষকে গড়ে তোলে। মনে রাখবেন, পরিবেশ আমাদের গড়ে তোলে, আমাদের ভাবনা চিন্তাকে প্রভাবিত করে। এমন একটি অভ্যাস বা অনুশীলনের বা আচরণের উদাহরণ দিন যা আপনি অন্য কারোর থেকে শিখেননি। ছোট ছোট জিনিস, যেমন যেভাবে আমরা কথা বলি, কাশি, হাতে কাপ ধরি, গান বাজনা, সাহিত্য, অবসর, বিনোদন, পোশাক, এসবই আমাদের পছন্দ অপছন্দ অনেকাংশে পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আরও জরুরি, আপনার চিন্তার আকার, আপনার জীবনের উদ্দেশ্য, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার সম্পূর্ণ ব্যক্তিত্ব গঠনে পরিবেশের প্রধান ভূমিকা রয়েছে। দীর্ঘ সময় যাবৎ হতাশাবাদী মানুষের সঙ্গে মেলামেশা করলে আমরাও সেই রকম চিন্তা করব। তুচ্ছ সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করলে আমাদের কাজে, অভ্যাস, অনুশীলনে সেই তুচ্ছতা প্রকাশ পাবে। আবার যারা বড় বড় চিন্তা করতে পারেন তেমন মানুষের সঙ্গে মেলামেশা করলে আমাদের ভাবনা চিন্তায় উন্নতি হবে। উচ্চবিলাসী মানুষের সাথে থেকে আমরাও উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠব। বিশেষজ্ঞরা মনে করেন, আজ আপনি যেরকম, আপনার ব্যক্তিত্ব, আশা আকাঙ্ক্ষা, জীবনের বর্তমান পরিস্থিতি যেরকম, সে সবই প্রধানত আপনার মানসিক পরিবেশের পরিণাম।
বিশেষজ্ঞরা একথাও জানান যে এখন থেকে 1, 5, 10, 20 বছর পর আপনি যেমন হয়ে উঠবেন তাতে আপনার ভবিষ্যৎ পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কয়েক মাস বা বছরে আপনিও বদলে যাবেন, এ কথা আমরা সকলেই জানি। কিন্তু কিভাবে, কোন পথে বদলাবেন, এ আপনার ভবিষ্যৎ পরিবেশ নির্ণয় করবে। আপনার মনের খোরাকটা বদলাবেন। এবার দেখা যাক ভবিষ্যৎ পরিবেশ থেকে কিভাবে সন্তোষ ও শ্রীবৃদ্ধি করা যায়। পদক্ষেপ 1, নিজেকে সাফল্যের জন্য প্রস্তুত করুন। বিশাল ও বিপুল সাফল্যের পথে প্রধান বাধা হলো বিশাল কোনো কৃতিত্ব অর্জন করা আমার সাধ্যাত্মিক এই অনুভূতি। এরকম দৃষ্টিভঙ্গির মূলে রয়েছে মনের মধ্যে চাপা পড়ে থাকা নানা ভাবনা চিন্তা, যা আমাদের তুচ্ছ সাধারণ মানুষ করে তোলে। মনের মধ্যে চাপা পড়ে থাকা এইসব শক্তিগুলিকে সঠিকভাবে বোঝা ও চেনার জন্য আমাদের ছোটবেলার দিনগুলিতে ফিরে যেতে হবে। শিশুকালে সবারই উচ্চ লক্ষ্য, মহান উদ্দেশ্য থাকে। খুব অল্প বয়স থেকে আমরা অজানাকে জয় করার, নেতৃত্ব করার, গুরুত্বপূর্ণ কাজ করার, রোমাঞ্চকর উৎসাহবর্ধক কাজ করার, খুব খ্যাতনামা ও বিত্তবান হয়ে ওঠার, সংক্ষেপে বলতে গেলে সবার প্রথম, সবার চেয়ে বড়, সবার সেরা হয়ে ওঠার স্বপ্ন দেখি। আর আমাদের অজ্ঞানতার সুখ স্বর্গে বসিয়ে ওই লক্ষ্যে পৌঁছানোর পথটিও দেখতে পাই। অথচ বাস্তবে কি হয়? লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রায়শ শুরু করার আগেই নানা রকম দমনকারী প্রভাব সক্রিয় হয়ে ওঠে। সর্বত্রই আমরা শুনেছি স্বপ্ন দেখা ও বোকামি আমাদের চিন্তা ভাবনাগুলিকে নাকি অলীক, অসম্ভব, অপদার্থতা ও হাস্যকর। আমরা শুনেছি জীবনে খুব সফল হয়ে ওঠার জন্য চাই অর্থবল, কিন্তু ভাগ্যই আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। অথবা তুমি তো বুড়ো হয়ে গেছো, বা একেবারেই কাঁচা বয়স, চেষ্টা করে লাভ নেই, সফল হওয়া এত সহজ নয়। বারবার এই জ্ঞানগর্ভ প্রচার শুনে শুনে বেশিরভাগ মানুষ নিম্নোক্ত যে কোনো একটি শ্রেণীর মানুষ হয়ে ওঠে। প্রথম দল, যারা সম্পূর্ণ হাল ছেড়ে দেয়। অধিকাংশ মানুষ মনে মনে বিশ্বাস করতে শুরু করে যে তাদের মধ্যে সেই ক্ষমতাই নেই। সত্যিকার সাফল্য ও কৃতিত্ব শুধু ভাগ্যবান মানুষের কপালে জোটে। এই দলভুক্ত মানুষদের চেনা সহজ। এরা নিজেদের অবস্থা বোঝাতে ও নিজেরা সুখী তা বোঝাতে তৎপর হয়ে ওঠেন। এক বেশ বুদ্ধিমান ভদ্রলোক, বয়স 32 বছর, সম্প্রতি আমাকে বোঝাচ্ছিলেন তিনি তার ভবিষ্যৎহীন, অতি তুচ্ছ অথচ নিরাপদ চাকরিতে সন্তুষ্ট কেন। বুঝিয়েছিলেন খুব ভালো, তবে উনি নিজেও জানতেন যে উনি নিজেকে ও আমাকে ঠকাবার চেষ্টা করছেন। উনি চেয়েছিলেন এমন কাজ যেখানে নিজেকে বিকশিত করে তোলা যায়। তবে নানা দমনকারী প্রভাব ওর মনে দৃঢ় বিশ্বাস জাগিয়ে তুলেছিল যে ও বড় কিছু করার অনুপযুক্ত। সত্যি কথাটা হলো, এই দলটি কাজে অসন্তুষ্ট, চাকরি অন্বেষণকারী, সুযোগ সন্ধানী লোকেদের থেকে সম্পূর্ণ ভিন্নমুখী। এদের ভবিষ্যৎ সম্ভাবনাহীন জীবিকা অনেকটা দুদিক খোলা কবরের মতো। ভাগ্যলক্ষ্মী কখনো সুপ্রসন্ন হবে এই আশায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর মতো নিরন্তর এদের জীবন। দ্বিতীয় দল, যারা খানিকটা আত্মসমর্পণ করেছেন। এই দ্বিতীয় অপেক্ষাকৃত ছোট দল প্রাপ্ত বয়স্ক জীবনে পদক্ষেপ করার সময় আশা করেন যে কোনোদিন সে সফল হবেন। এরা নিজেদের প্রস্তুত করেন, পরিশ্রম করে পরিকল্পনা বানায়। তবে বছর দশেক পরে যখন চারিদিকে বাধা, বিপত্তি ও প্রতিবন্ধকতা বেড়ে ওঠে, শেষে পৌঁছানোর পথটা হয়ে ওঠে দুর্গম, তখনই এই দল সিদ্ধান্ত নেয় যে বেশি সাফল্য কামনা করা নির্বুদ্ধিতা। এরা নিজেদের বোঝায় সাধারণ মানুষের তুলনায় আমি বেশি উপার্জন করছি, বাকিদের তুলনায় স্বচ্ছন্দে আছি, আর প্রতিযোগিতা বাড়িয়ে কি লাভ। আসলে এই দলটির মনে জেগে ওঠে আশঙ্কা, ব্যর্থতার ভয়, সামাজিক অনুমোদন, নিরাপত্তা হারানোর ভয়, যা রয়েছে তা হারানোর ভয়। এরা সন্তুষ্ট হয় না, কারণ মনে মনে এরা জানে যে এরা আত্মসমর্পণ করেছে। এই দলে বহু প্রতিভাবান, বুদ্ধিমান মানুষ পাবেন যারা হামাগুড়ি দিতে শিখেছে, তবে দৌড়তে ভয় পায়। তৃতীয় দল, যারা কিছুতেই আত্মসমর্পণ করে না। এই দলটি সম্ভবত মাত্র 2 থেকে 3%। এরা নিরাশাবাদী চিন্তাকে প্রশ্রয় দেয় না,
দমনকারী শক্তির সামনে আত্মসমর্পণ করে না, হামাগুড়ি দিতে ভালোবাসে না, এরা সফল হয়। সাফল্যের জন্য এরা বেঁচে আছে। যেহেতু এরা সবচেয়ে বেশি কৃতিত্ব পায়, তাই এরা সবচেয়ে খুশি। এই দলভুক্ত ব্যক্তির বার্ষিক আয় $15,000 বেশি। নিজ নিজ ক্ষেত্রে এরা সেরা সেলসম্যান, এক্সিকিউটিভ, নেতৃস্থানীয় হয়ে ওঠে। জীবন এদের জন্য উৎসাহবর্ধক, এদের পরিদর্শক দেয়, তাই এরা জীবনের মূল্য উপলব্ধি করে। এদের জন্য প্রতিটি দিন নতুন নতুন লোকজনের সঙ্গে মেলামেশা করার সুযোগ এদের কাছে রোমাঞ্চকর ও উপভোগ্য। সত্যি কথা বলতে আমরা সবাই এই তৃতীয় দলভুক্ত হতে চাই, যে দলের প্রত্যেকে প্রতি বছর আগের চেয়ে আরো সফল হয়ে ওঠে, কাজ করে, কৃতকার্য হয়, সুফল পায়। এই দলে ঢোকা ও থাকার জন্য আমাদের পরিবেশের দমনকারী শক্তির মোকাবেলা করতে হবে। প্রথম ও দ্বিতীয় দলের মানুষ কিন্তু অনিচ্ছাকৃতভাবে আপনার এগিয়ে যাওয়ার পথে বাধার সৃষ্টি করতে পারে। একটা উদাহরণ দিই। মনে করুন আপনার অতি সাধারণ বন্ধু বান্ধবদের সামনে মনের কথা বলে বসলেন, আমি একদিন এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হবই। কি হবে তাতে? আপনার বন্ধুরা হয়তো ভাববে আপনি ঠাট্টা করছেন, আর যদি বা কেউ আপনার কথায় বিশ্বাস করেন, তাহলে সে বলবে, বেচারা, তোমার এখনো কত কিছু যে শেখা বাকি। আপনার অনুপস্থিতিতে হয়তো আপনাকে নিয়ে হাসি তামাশা করবে, আপনার মানসিক ভারসাম্য হারিয়েছে মনে করবে। এবার ধরুন ওই একই বক্তব্য একই আন্তরিকতা সহ অকপটে আপনার কোম্পানির প্রেসিডেন্টকে বললেন, তার কি প্রতিক্রিয়া হবে? একটা বিষয় সুনিশ্চিত, উনি হাসবেন না। আপনাকে ভালো মতো পর্যবেক্ষণ করবেন, মনে মনে ভাববেন একে সত্যি কথা বলছে, সত্যিই তাই হতে চাই। আবার বলছি, উনি হাসবেন না। কারণ মহান ব্যক্তি, বড় বাপের মানুষ, বড় বিশাল ভাবনা চিন্তাকে কখনোই হেসে উড়িয়ে দেন না। অথবা মনে করুন একটি সাধারণ কাউকে বললেন যে আপনি একদিন $50,000 বাড়ি কিনতে চান, তারা হয়তো হাসবে, এটা অসম্ভব মনে করবে। অথচ ওই একই কথা এমন একজনকে বলুন যিনি $50,000 বাড়ির মালিক, তিনি মোটেও হাসবেন না, কারণ তিনি এটাকে অসম্ভব মনে করেন না, কারণ তিনি তার সম্ভব করে তুলেছেন। মনে রাখবেন, যারা বলে কাজটা অসম্ভব, তারা প্রায় অনিবার্যভাবে অসফল মানুষ। এরা নিজেদের কাজে কিছুই কৃতিত্ব অর্জন করতে পারেনি, তাই এরা ক্ষুদ্র, নগণ্য। এদের মতামত বিষের মতোই ক্ষতিকারক। যারা আপনাকে প্রমাণ করতে চায় যে সাফল্য অসম্ভব বস্তু, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। তাদের হতাশাব্যঞ্জক কথাগুলোকে চ্যালেঞ্জ মনে করে সেগুলি ভুল প্রমাণ করুন। আর একটা ব্যাপারে খুব সাবধান, খুব সতর্ক থাকতে হবে। এই হতাশাবাদীরা যেন আপনার সাফল্য পরিকল্পনাকে ভেস্তে না দেয়। এই হতাশাবাদী বা নাবাদীরা সর্বত্র উপস্থিত, অন্যের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। এরা আনন্দ পায়। কলেজে কয়েকটি সত্রে ডাব্লু আমার সহপাঠী ও বন্ধু ছিল। ডাব্লু বন্ধু ছিল ভালো। অর্থের অনটন হলে সাহায্য করা বা অন্যান্য ছোটোখাটো সাহায্যের ব্যাপারে সে মুক্ত হস্ত ছিল। এত সব গুণ থাকা সত্ত্বেও ডাব্লু জীবনের ব্যাপারে ও ভবিষ্যতের বিষয়ে 100% তীব্র সমালোচক ছিল। সে ছিল এক খাঁটি নাবাদী। সে সময় আমি স্বউৎসাহে এক খবরের কাগজে লেখিকার রচনা পড়তাম। ইনি আশা ও অভিলাষা, জীবনের গঠনমূলক চিন্তাধারা ও সুযোগ ইত্যাদি বিষয়ে বিশেষভাবে লিখতেন। যখনই ডাব্লু আমাকে ওই লেখিকার রচনা পড়তে দেখত বা তার উল্লেখ শুনত, সে বলে উঠত, হে ভগবান দেব, কাগজের প্রথম পাতাটা পড়ো, ওখানেই পাবে জীবনের নির্ভেজাল সত্য। এই লেখিকা শুধু মিষ্টি মধুর কথা লিখে দুর্বল মানুষের মন জয় করার চেষ্টা করছে। আমরা জীবনের উন্নতির বিষয়ে আলোচনা করতাম। ডাব্লু তার অর্থ উপার্জনের অভিনব ফর্মুলা পেশ করত। ওর নিজের ভাষায়, দেব, আজকাল আয়ের মাত্র 3টে পথ আছে। এক, কোনো ধন মহিলাকে বিয়ে করো, নতুবা বৈধ উপায়ে চুরি করতে শিখো, বা সঠিক লোকেদের সঙ্গে, অর্থাৎ যারা তোমার জন্য কিছু করতে পারবে তাদের সঙ্গে মেলামেশা করো। নিজের ফর্মুলার সমর্থনে ডাব্লু সবসময় উদাহরণের অস্ত্র প্রস্তুত রাখত। খবরের কাগজের প্রথম পাতার উদাহরণ দেখিয়ে বলতো, হাজার হাজার শ্রমিকদের একজন নেতা শ্রমিকের সঙ্গে
টাকা নিয়ে পালিয়েছে। এমনই সব দুর্লভ সংবাদের খোঁজে থাকতো সে। যেমন ফলালা কোটিপতি মহিলাকে বিয়ে করেছে, সে এমন একজনকে চিনত যার পরিচিত জন আরও ধর্মমান ভদ্রলোককে চিনত। তাই এই প্রথম ভদ্রলোকই এক সুবর্ণ সুযোগ পেয়ে বিশাল বড় লোক হয়ে উঠল। ডাব্লু বয়সে আমার চেয়ে বড় ছিল এবং ইঞ্জিনিয়ারিং বিষয়টিতে ভালো নম্বর পেত। ও ছিল আমার বড় ভাইয়ের মতো। ওর কথা শুনে আমি নিজেও সাফল্য সম্বন্ধে আমার মৌলিক আস্থা হারিয়ে ও না ধর্মী জীবন দর্শনে প্রভাবিত হয়ে উঠেছিলাম। সৌভাগ্যক্রমে এক সন্ধ্যায় ডাব্লুর সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমার সঙ্গীত ফিরে পায়। আমার মনে হলো আমি ব্যর্থতার ভাষা শুনছি। অনুভব করলাম ডাব্লু আমাকে বোঝাচ্ছিল না, নিজেই নিজেকে বোঝাচ্ছিল। তখন থেকে আমি ডাব্লুকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে লক্ষ্য করতে শুরু করলাম। ওর কথাগুলি মেনে নেওয়ার বদলে ওকে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করলাম। কেন ও এরকম ভাবনা চিন্তা করে, এই নিরাশাজনক চিন্তার পরিণাম কি হবে তা বোঝার চেষ্টা করলাম। আমার এই নাবাদী বন্ধু আমার ব্যক্তিগত গবেষণার বিষয়বস্তু হয়ে উঠল। দীর্ঘ 11 বছর ডাব্লুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। মাত্র কয়েক মাস আগে আমাদের দুজনেরই এক তৃতীয় বন্ধুর সঙ্গে ওর দেখা হয়। ডাব্লু ওয়াশিংটনে স্বল্প বেতনে ড্রাফটসম্যানের চাকরি করছে। বন্ধুকে প্রশ্ন করলাম, ডাব্লুর মধ্যে কোনো পরিবর্তন দেখেছো কিনা? না, একমাত্র পরিবর্তন যা চোখে পড়ল তা হলো ও আগের চেয়ে আরো বেশি হতাশাবাদী হয়ে উঠেছে। ওকে প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে। ওর 4টে সন্তান, সামান্য বেতনে জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে। অথচ ডাব্লু যা বিদ্যাবুদ্ধি তাতে 5 গুণ বেশি আয় করতে পারে, কিন্তু নিজের বুদ্ধিকে কাজে লাগাতে পারছে না। এরকম না ধর্মী লোকেরা সর্বত্র বিদ্যমান। কয়েকজন না ধর্মী মানুষের মনটা বড়, যেমন আমার বন্ধু ডাব্লু, যারা অন্যদের সাহায্য করতে চায়, কিন্তু কয়েকজন না ধর্মী মানুষ পরশ্রীকাতর, প্রতিহিংসা পরায়ণ হয়। যেহেতু এরা জীবনে এগিয়ে যেতে পারেনি, তাই আপনাকেও এগোতে দিতে চায় না। যেহেতু এরা নিজেদের অযোগ্য মনে করে, তাই তারা আপনাকেও অযোগ্য তুচ্ছ মানুষ করে তুলতে চায়। সতর্ক থাকুন, এসব না ধর্মীদের পর্যবেক্ষণ করুন, এরা যেন আপনার সাফল্য পরিকল্পনাকে কোনোভাবে ব্যাহত না করতে পারে। একবার এক তরুণ কর্মী জানালো সে নিজের কার্পেট বদল করছে। সে বলল, অফিস যাতায়াতের সময় আমাদের এক সহকর্মী সারাক্ষণ শুধু কোম্পানির নিন্দা ও সমালোচনা করত। ম্যানেজমেন্ট যা কিছু করে তাতেই ভুল ত্রুটি খুঁজে বার করত। সুপারভাইজার থেকে ম্যানেজার পর্যন্ত সবার কাজে ও দোষ খুঁজত। আমাদের পণ্যগুলি ওর জন্য ছিল অকেজো, সব পলিসিতে নাকি ত্রুটি ছিল। ওর মতে সবেতেই কিছু না কিছু ভুল ছিল। প্রতিদিন সকালে চাপা উদ্বেগ নিয়ে অফিসে ঢুকতাম, আর রোজ রাত্রে বাড়ি ফেরার পরে ওর 45 মিনিটের জ্ঞান বর্ষণ আর সেদিনকার দোষগুলির হিসাব শুনে ঘরে ঢুকতাম ভীষণ মন মরা হয়ে। শেষে আমি অন্য একটা কার্পুলের সঙ্গে অফিস যাতায়াত শুরু করলাম। একে অনেক পার্থক্য দেখছি। এখন আমি যাদের সঙ্গে যাতায়াত করি তারা আমাদের সেক্ষেত্রে দোষগুণ 2 সমানভাবে বিচার করতে পারে। এই তরুণ তার পরিবেশটা বদলে নিয়েছিল। স্মার্ট, তাই না? নিঃসন্দেহে বন্ধু বান্ধব থেকে আপনার স্বভাব চরিত্রের যথাযথ বিচার করা যায়। সমভাবাপন্ন মানুষ একসঙ্গে থাকে। সহকর্মীদের চিন্তাধারা একই রকম হয় না। কয়েকজন আশাবাদী হয়, কেউ আবার হয় না ধর্মী, হতাশাবাদী। অনেকে কাজ করতে হবে বলে কাজ করে, অনেকে আবার উচ্চবিলাসী, তারা জীবনে অগ্রসর হতে চায় তাই কাজ করে। কয়েকজন সহযোগী বসের সব কাজেই ভুল খোঁজে, আবার কেউ হয় একাগ্র, বিষয়মুখী। এরা জানে নেতৃত্বে পারদর্শী হয়ে ওঠার আগে সুদক্ষ অনুগামী হয়ে ওঠা প্রয়োজন। আমরা যাদের সঙ্গে যুক্ত তাদের সরাসরি প্রভাব পড়ে আমাদের চিন্তা ভাবনায়। সুতরাং সঠিক সঙ্গী সাথী বেছে নিন। কর্মক্ষেত্রে কয়েকটা বিষয়ে সচেতন থাকতে হয়। সব দলেই রয়েছে এমন কিছু মানুষ যারা মনে মনে নিজেদের অক্ষমতা সম্বন্ধে সচেতন। এরা আপনার প্রগতির প্রতিবন্ধক হয়ে উঠতে চায়। বহু উচ্চবিলাসী মানুষের কর্মক্ষম ও ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠার প্রয়াসকে ব্যঙ্গ করে, এমনকি ভয় দেখানো হয়। এ কথা অনস্বীকার্য যে কিছু ঈর্ষপরায়ণ মানুষ আপনার উন্নতির আকাঙ্ক্ষা দেখে আপনাকে অপমানিত করার চেষ্টা করে। এটা
কলকারখানায় প্রায় দেখা যায় যে কর্মী উৎপাদন বৃদ্ধিতে আগ্রহী বাকিরা তাকে অপছন্দ করে। সামরিক সেবায় যখন কোনো তরুণ সৈনিক অফিসারদের স্কুলে প্রবেশের প্রাণপণ চেষ্টা করে, নিরাশাবাদী তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। ব্যবসাতেই এমন হয়, যখন অযোগ্য গুটি কয়েক মানুষ অন্যের পথে বাধার সৃষ্টি করে। হয়তো আপনিও দেখেছেন, হাই স্কুলে যে ছেলেটি পড়ার সুযোগের সদ্ব্যবহার করে ভালো নম্বর পায়, তার মূর্খ সহপাঠীরা তাকে জ্বালাতন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কখনো কখনো দুঃখের বিষয়টি হলো, প্রায় এমন হয় ওই মেধাবী ছাত্রটিকে এমনভাবে অপদস্থ করা হয় যে সে ভাবতে শুরু করে পড়া করা, বুদ্ধিমান, ভালো ছেলে হওয়াটা বুঝি বোকামি। এসব বিনাশকারী লোকেদের সম্পূর্ণ উপেক্ষা করুন, কারণ প্রায় দেখা যায় আপনার বিরুদ্ধে যেরকম মন্তব্য করছে তা তেমন ব্যক্তিগত আক্রমণ নয়। এসব মন্তব্য শুধু মাত্র বক্তার ব্যর্থতা আর অনুভূতির প্রতিফলন। এসব না ধর্মী হতাশাবাদী আপনাকে তাতে নিজেদের স্তরে টেনে নিয়ে যেতে চায়, তা হতে দেবেন না। যেমন জলে থাকা সত্ত্বেও হাঁসের পিঠ ভেজে না, তেমনি ভাবে তাদের কথায় প্রভাবিত হবেন না। প্রগতিবাদী মানুষের সংস্পর্শে থাকুন, তাদের সঙ্গে এগিয়ে যান। সঠিক পথে চিন্তা করলে আপনি কাজটা নিশ্চয়ই করতে পারবেন। একটি বিশেষ সতর্ক করুন, পরামর্শের উচ্চ সম্বন্ধে সজাগ দৃষ্টি রাখবেন। বেশিরভাগ সংস্থায় কিছু স্বনিযুক্ত পরামর্শদাতা পাবেন, এরা সব জানতা এবং উপদেশ দেওয়ার ব্যাপারে অতুৎসাহী। আমি নিজে একবার এরকম এক স্বাধীন উপদেষ্টাকে এক বুদ্ধিমান নতুন কর্মীকে অফিসের বিষয়ে উপদেশ দিতে শুনেছি। এখানে কারো সঙ্গে বেশি মেলামেশা না করে নিজের মধ্যে গুটিয়ে থাকাই বুদ্ধিমানের কাজ। এখানকার লোকেরা তোমাকে চিনতে শুরু করলে দেখবে তোমার ঘাড়ে সব কাজ চাপিয়ে দিবে। বিশেষ করে মিস্টার জি, বিভাগীয় ম্যানেজার, ওনার সম্বন্ধে খুব সাবধান। যদি তার মনে হয় তোমার হাতে বেশি কাজ নেই, তাহলে তোমাকে দিয়ে সব কাজ করাবে। এই স্বনিযুক্ত উপদেষ্টা ভদ্রলোক 30 বছর যাবৎ কোম্পানিতে রয়েছে, অথচ কোনো উন্নতি হয়নি। উদ্যমী তরুণ কর্মীর উপযুক্ত পরামর্শ বটে। যারা সত্যিকার পণ্ডিত ব্যক্তি তাদের পরামর্শ নিন। সফল মানুষের সান্নিধ্য পাওয়া দুঃসাধ্য, এই ধারণাটা ভুল। এদের সঙ্গে আলাপ করা মোটেই দুঃসাধ্য নয়, বরং দেখা যায় যে সফল মানুষেরা বেশি নম্র ভদ্র হয়, সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। এরা যেহেতু নিজেদের কাজ ও সাফল্যের প্রতি নিষ্ঠাবান, তাই এরা কাজটাকে বাঁচিয়ে রাখতে চায়। এরা চায় এদের অবসর গ্রহণের পর যেন সুযোগ্য উত্তরসূরি কাজটাকে এগিয়ে নিয়ে যায়। সম্ভাব্য বড় মানুষরাই অদ্ভুত ও অহংকারী হয়। ঘন্টায় $40 পারিশ্রমিক পাওয়া এক এক্সিকিউটিভ ব্যাপারটা স্পষ্টভাবে বুঝিয়েছিলেন। আমি কাজে সবসময় ব্যস্ত থাকি, তবে তাই বলে অফিসের দরজায় বিরক্তই করবেন না, কার ঝুলি রাখি না। আমার প্রধান দায়িত্বগুলির একটা হলো লোকেদের সঠিক পরামর্শ দেওয়া। কোম্পানির সকলকে আমার নানা ধরনের ট্রেনিং দিয়ে থাকি, তবে ব্যক্তিগত পরামর্শ বা আমার ভাষায় শিক্ষা লাভ করতে চাইলে পাওয়া যায়। যে কেউ কোম্পানির ব্যাপারে বা ব্যক্তিগত সমস্যা নিয়ে এখানে উপস্থিত হতে পারে, আমি তাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকি। বিশেষ করে যারা উৎসুক এবং নিজের কাজ সম্পর্কিত অন্যান্য কাজগুলি সম্পর্কে সত্যিকারের ইচ্ছা প্রকাশ করে, আমি তাদের সাহায্য করতে চাই। তবে উনি বললেন, যে বা যারা পরামর্শ পাওয়ার যোগ্য ও কাজের প্রতি একনিষ্ঠ নয়, তাদের জন্য বৃথা সময় নষ্ট করতে আমি রাজি নই। প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেই বিষয়টি বিশেষজ্ঞ ব্যক্তিটিকে প্রশ্ন করুন। অসফল মানুষের পরামর্শ চাওয়া ক্যান্সারের চিকিৎসার হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হওয়ার মতোই বিপজ্জনক। আজকাল বহু এক্সিকিউটিভ কাউকে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করার আগে অবশ্যই সেই আবেদকের স্ত্রীর সঙ্গে কথা বলে নেয়। একজন সেলস এক্সিকিউটিভ আপনাকে ব্যাপারটা বুঝিয়েছিল। আমি দৃঢ় নিশ্চিত হতে চাই যে ওই সম্ভাব্য সেলসম্যানের পাশে তার পরিবারের সম্পূর্ণ সমর্থন রয়েছে, যে পরিবার সহযোগিতা করতে প্রস্তুত। তার ভ্রমণ ছুটিতে, তার অনিয়মিত কাজের সুযোগ ও বিপণন ক্ষেত্রে অন্যান্য আনুষঙ্গিক সুবিধাতে অসন্তুষ্ট প্রকাশ করবে না। যে পরিবারের লোকজন সেলসম্যান ওই কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করার সমর্থন দেবে। হ্যাঁ, আজকাল
আজকাল এক্সিকিউটিভরা বোঝেন যে সপ্তাহ শেষ ও বিকেল 6টা থেকে 9টার মধ্যে যা যা ঘটে তার সরাসরি প্রভাব এক্সিকিউটিভদের সকাল 9টা থেকে বিকেল 6টার কাজের পরে। যারা পারিবারিক জীবনে সুখী শান্তিপূর্ণ সে অবশ্যম্ভাবী এমন কর্মীর চেয়ে বেশি সফল যার পারিবারিক জীবন তেমন সুখপ্রদ নয়। দুজন সহকর্মী জন এবং মিল্টনের অবসর সময় কাটানোর চিরাচরিত প্রথা পর্যবেক্ষণ করা যাক। সপ্তাহ শেষে জনের মনের খড়গ যোগায় এসব। সাধারণত এক সন্ধ্যায় হয়তো সে মনের মতো কয়েকজন বন্ধুর সংস্রবে সময় কাটায়, আবার আর এক সন্ধ্যায় হয়তো বাইরে ঘুরতে যাওয়ার, সিনেমা দেখা, সমাজ কল্যাণমূলক কাজে বা বন্ধুর বাড়িতে কাটানো হয়। শনিবার সকালটা সে বয় স্কাউটের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। শনিবার দুপুরটায় ঘরের কাজকর্ম করা হয়। প্রায় সে বিশেষ একটা কাজে ব্যস্ত থাকে। যেমন আজকাল সে বাড়ির পিছনে একটা উঠোন তৈরি করছে। রবিবার জন ও তার পরিবার সদস্যরা বিশেষ কাজ করে। সম্প্রতি এক রবিবার তারা ট্রেকিং অর্থাৎ পাহাড়ে চড়তে গিয়েছিলেন, আর এক রবিবারে মিউজিয়ামে গিয়েছিল। কখনো কখনো এরা পাশের গ্রামে ঘুরতে যান। নিকট ভবিষ্যতে জনের গ্রামের দিকে কিছু ভূসম্পত্তি কেনার ইচ্ছা আছে। রবিবার বিকালটা আরাম করে কাটে। জন বই পড়ে, সংবাদ শোনে। মোট কথা, জনের সপ্তাহ শেষের দিনগুলি সুপরিকল্পিত। নানা আনন্দবর্ধক কাজে হইচই করে কাটে তার সময়। সুতরাং সে প্রচুর মনের খোরাক পায়। মিল্টনের মনের খোরাক জনের মতো সুসামঞ্জস্য নয়। সপ্তাহ শেষের কোনো পরিকল্পনা থাকে না। সাধারণত শুক্রবারের রাতটায় মিল্টন ক্লান্ত হয়ে পড়ে। তবে তার স্ত্রীকে গতানুগতিক প্রশ্নটা করে আজ রাত্রে কি করা যায়, এবং তাদের পরিকল্পনায় সেখানেই ইতি হয়। মিল্টন ও তার স্ত্রী খুব কম লোককে নিমন্ত্রণ করে, খুব কমই নিমন্ত্রিত হয়। মিল্টন শনিবার সকালে দেরি করে ঘুম থেকে ওঠে, বাকি দিনটা ঘরের কাজকর্ম করে কেটে যায়। শনিবার রাত্রে মিল্টন পরিবার সিনেমা দেখতে যায় বা টিভি দেখে। আর কি করা যায়? রবিবার সকালটা মিল্টন শুয়ে বসে কাটায়। রবিবার তারা বিল ও মেরির বাড়ি যায়, অথবা বিল ও মেরি মিল্টনের বাড়িতে আসে। একমাত্র বিল ও মেরির বাড়িতেই মিল্টনদের নিয়মিত যাতায়াত রয়েছে। মিল্টনের সম্পূর্ণ সপ্তাহান্তে এক ঘেমিতে কাটে। রবিবার সন্ধে হতে না হতেই পরিবারের সবার মেজাজ খারাপ হয়ে যায়। তেমন ঝগড়া মারামারি হয়তো হয় না, তবে সবাই যেন মারমুখী হয়ে থাকে। মিল্টনের সপ্তাহ শেষের দিনগুলি হয় বিরক্তিকর, নিরানন্দ ও অসীম। মিল্টন আনন্দোচ্ছল মুহূর্তগুলি থেকে বঞ্চিত থাকে। জন ও মিল্টনের দুই পরিবারে কি ধরনের প্রভাব পড়ে? দু এক সপ্তাহে হয়তো লক্ষণীয় প্রভাব পড়ে না, তবে কয়েক মাস বা বছরে এর বিপুল প্রভাব পড়ে। জনের পরিবেশের প্রভাবে সে তরতাজা অনুভব করে, তার কল্পনা শক্তি বৃদ্ধি পায়, নতুনভাবে চিন্তা ভাবনা করে। তার অবস্থা অনেকটা পরিপুষ্ট খেলোয়াড়ের মতো। মিল্টনের পরিবেশের পটানে সে তাকে অপরিতৃপ্ত, তার চিন্তা থাকতে শক্তি ব্যাহত হয়। কোনো খেলোয়াড়কে শুধুই মিষ্টি বা বিয়ার খাওয়ালে যেমন হয়, মিল্টনের অবস্থাটা অনেকটা সেই রকম। আজকে জন ও মিল্টন একই স্তরে রয়েছে, তবে আগামী দিনে ওদের মধ্যে ব্যবধান বেড়ে যাবে। জন এগিয়ে যাবে। আপাতত দৃষ্টিতে দেখলে হয়তো অনেকেই বলবেন জনের কাজের ক্ষমতা মিল্টনের তুলনায় বেশি, তবে আমরা যারা জানি তারা এর আসল ব্যাখ্যা দিতে পারবো। অর্থাৎ মনের খোরাকের তফাৎ। কৃষক জানে বেশি সারে উৎপাদন বৃদ্ধি হয়, সেই রকমই আরও সুফল পেতে হলে ভাবনা চিন্তায় সঠিক খোরাক জোগানো দরকার। আমি, আমার স্ত্রী এবং আরও 5টি দম্পতি গত মাসে এক সুন্দর সন্ধ্যায় একটি ডিপার্টমেন্ট স্টোরের এক্সিকিউটিভ ও তার স্ত্রীর অতিথি ছিলাম। বাকি অতিথিরা চলে যাওয়ার অল্প সময় পরে আমরা সেখান থেকে রওনা হই। সারা সন্ধ্যা আমার মনে একটা প্রশ্ন ঘুরছিল। আমাদের সুপরিচিত গৃহকর্তাকে প্রশ্ন করলাম। সান্ধ্য আসরটা ভারী সুন্দর ছিল, তবে একটা ব্যাপার বুঝলাম না। আশা করেছিলাম এখানে অধিকাংশ রিটেল এক্সিকিউটিভের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। তোমার অতিথিরা তো নানা ক্ষেত্রে কর্মরত দেখছি। কেউ লেখক, কেউ ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, শিক্ষকও রয়েছে দেখলাম। হেসে সে জবাব দিল, কথাটা সত্যি। আমি প্রায় রিটেলের লোকেদের নিমন্ত্রণ করি, তবে হেলেন ও আমার দুজনেরই মনে হয় বিভিন্ন পেশার লোকেদের সঙ্গে মেলামেশা করাটা বেশ রোমাঞ্চকর। আমার মনে হয় শুধুই নিজের পরিচিত জগতের থেকে মেলামেশা করলে আমরা কুঁড়ো ব্যাং হয়ে যাই। তাছাড়া উনি বললেন, মানুষকে নিয়ে আমার কারবার,
প্রতিদিন নানা পেশার নানা ক্ষেত্রের লোকজন আমাদের স্টোরে আসে। আমি তাদের ব্যাপারে তাদের ধ্যান ধারণা, শখ, চিন্তাধারা সম্বন্ধে যত বেশি জানবো ততই উপযুক্ত পণ্য তাদের জন্য উপস্থিত করতে পারবো। তারাও সেসব জিনিস কিনবে। আপনার সামাজিক পরিবেশ প্রথম শ্রেণীর করে তোলার কয়েকটি উপায় বলি। প্রথম, নতুন দলের সঙ্গে মেলামেশা করুন। একটি ছোট দলে নিজের সামাজিক পরিবেশ সীমাবদ্ধ রাখে তার নিরস, বিরক্তিকর, একঘেয়ে হয়ে যায়। আর একটা জরুরি বিষয় হলো সাফল্যের জন্য প্রয়োজন মানুষ চেনা। একটি ছোট্ট পরিধিকে নিজেকে বন্দি রাখায় মানুষ চেনার প্রয়াসকে অনেকটা ছোট্ট একটা বই পড়ে অঙ্ক শেখার মতো। নতুন বন্ধুত্ব গড়ে তুলুন, নতুন সংগঠনে যোগ দিন, আপনার সামাজিক পরিধিকে বিস্তৃত করুন। তাছাড়া যে কোনো জিনিসের মধ্যে মানুষের বৈচিত্র্য ও বিরোধিতা জীবনের নতুন স্বাদ আনে, জীবনকে ব্যাপক দিশা দেয়, মনে রসদ দেয়। দ্বিতীয়, এমন কিছু বন্ধু তৈরি করুন যাদের মতামত আপনার থেকে সম্পূর্ণ ভিন্ন। আজকালকার জগতে সংকীর্ণ মনোভাবাপন্ন মানুষের ভবিষ্যৎ অন্ধকারময়। যে মানুষটি সব দিক বিচার করে দেখতে পারে সেই কাজের দায়িত্বভার ও পদমর্যাদা পায়। যদি আপনি রিপাবলিকে সমর্থন করেন তাহলে আপনার কয়েকজন বন্ধু যেন ডেমোক্র্যাট হয়। এভাবে উল্টোটাও প্রযোজ্য। ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে মেলামেশা করুন, বিপরীতমুখীদের সঙ্গে আলাপ করুন, তবে লক্ষ্য রাখবেন এরা সবাই যেন সম্ভাবনাময় বিচক্ষণ ব্যক্তি হয়। এমন বন্ধু বাছাই করুন যারা তুচ্ছ অপ্রয়োজনীয় বিষয়গুলির ঊর্ধ্বে উঠতে পারে, যারা আপনার ধ্যান ধারণা ও কথাবার্তার চেয়ে আপনার বাড়ির ক্ষেত্রফল অথবা আপনার কাছে কোন যন্ত্রপাতি আছে কোনটি নেই সে ব্যাপারে বেশি আগ্রহী হয়। তারা তুচ্ছ বিষয়কে গুরুত্ব দেয়। আপনার মন নির্মল রাখুন। এমন বন্ধু খুঁজে নিন যারা গঠনমূলক কাজে আগ্রহী, যারা আপনার সত্যিকার সাফল্যে চায়। আপনার বন্ধুরা যেন আপনার পরিকল্পনা, আপনার ধ্যান ধারণা, ভাবনায় নতুন প্রাণের সঞ্চার করে। তা না করে যদি তুচ্ছ নগণ্য মানুষকে নিজের নিকটতম বন্ধু করে তোলেন, আপনি নিজেও ক্রমশ তুচ্ছ চিন্তা ভাবনা করতে শুরু করবেন। আমরা সবাই বেশ সচেতন, শরীর সম্পর্কে বেশ সচেতন জাতি। প্রতিটি রেস্তোরাঁয় মালিক খাদ্য দূষণ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখে। দু একটি খাদ্য দূষণের ঘটনা ঘটলেই তাদের গ্রাহক পালিয়ে যাবে। জনসাধারণকে সব রকমের দূষণ ও বিষক্রিয়ার হাত থেকে সুরক্ষিত রাখার হাজার হাজার আইন কানুন রয়েছে। বিষাক্ত জিনিসপত্র সবসময় ছোট ছেলে মেয়েদের নাগালের বাইরে রাখা হয় বা রাখা উচিত। আমরা শরীরকে বিষক্রিয়ার থেকে নিরাপদ রাখার সব রকম চেষ্টা করি, এটা খুবই ভালো কথা। অথচ আর একটা আরো ভয়াবহ বিষক্রিয়া আছে, মনের বিষক্রিয়া, অর্থাৎ অতি চেনা ও প্রতিচিনা ও পরচর্চা। মনের বিষ শরীরের বিষ থেকে একটু আলাদা। এতে মনে প্রভাব পড়ে ও প্রভাবটা মৃদু হয়। বিষক্রান্ত মানুষটি অনেক সময় বিষক্রিয়ার ব্যাপারে জানতেই পারে না। যদিও খুবই ধীরে ধীরে এই প্রভাব পড়ে, তবে মনের বিষে বিপুল পরিমাণে ক্ষতি হয়। এতে আমাদের চিন্তাধারণা সংকীর্ণ হয়ে পড়ে। আমরা তুচ্ছ বিষয়ে অযথা গুরুত্ব দিই। এতে মানুষ সম্বন্ধে বিকৃত ধারণা সৃষ্টি হয়, কারণ এগুলি সত্য ভিত্তিক নয়। এতে তথ্যগুলিকে বিকৃত করে দেওয়া হয়। যখনই আমাদের পরনিন্দার বিষয়বস্তুটি ব্যক্তিটির সম্পর্কে দেখা হয়, আমরা অপরাধবাদে আক্রান্ত হই। মনের বিষয় রয়েছে 0% সঠিক ভাবনা চিন্তা করে, 100% ভুল ভাবনা চিন্তা। শুধু মহিলারা পরনিন্দা পরচিন্তা করে, এই সর্ববিদিত ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিদিন বহু পুরুষই আংশিকভাবে বিষাক্ত পরিবেশে বসবাস করে। প্রতিদিন বহু পুরুষের পরনিন্দা বিষয়ে চর্চার বিষয় হলো বসের টমের প্রতি বিশেষ পক্ষপাতিত্বের কারণ, নতুন লোককে কাজে দেওয়ার আসল উদ্দেশ্য। পরচর্চার গৌরচন্দ্রিকা হয় অনেকটা এরকম, শুনলাম না তা কেন, অবাক হওয়ার কিছুই নেই, এ তো হতোই।
আরে একেবারে ভেতরকার কথা। আমাদের মনের পরিবেশে এক বড় অংশ কত কথোপকথন। কিছু কথোপকথন সুস্থ, আনন্দদায়ক, যা শুনে প্রেরণা পাওয়া যায়, বসন্তের উজ্জ্বল সকালে হাঁটতে যাওয়ার মতো। কয়েকটা কথোপকথন শুনে নিজেকে বিজয়ী মনে হয়। আবার কিছু কথোপকথন শুনে মনে হয় বিষাক্ত। রেডিও একই পথে হেঁটে চলেছেন। শ্বাসরুদ্ধ হয়ে ওঠে। মানুষ হতাশ, পরিচিত, পরাজিত অনুভব করেন। পরচর্চা মানেই অন্যের বিষয়ে নিন্দা, সমালোচনা করা, এবং যে এই মনের বিষে আক্রান্ত হয় সে প্রথম থেকে এই পরচর্চা উপভোগ করেন। অন্যের নিন্দা বা সমালোচনা করে সে এক অদ্ভুত আনন্দ পায়, অথচ বোঝে না যে সফল মানুষের চোখে সে ক্রমশ অপ্রিয়, অবিশ্বাসযোগ্য হয়ে উঠছে। বন্ধুদের সঙ্গে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের এক বিষয়ে একটি আলোচনার সময় সেদিন এরকম এক বিষাক্ত মনোভাবের ভদ্রলোক এসে উপস্থিত যে এই বেরসিক ভদ্রলোক আমাদের আলোচনার বিষয়টি জানতে পারলেন। ফ্রাঙ্কলিনের ব্যক্তিগত জীবনের মুখরোচক কথা অবশ্যই নিন্দাসূচক মন্তব্য শুরু করলেন। এ কথা সত্যি যে ফ্রাঙ্কলিন ছিলেন যে অসাধারণ ব্যক্তিত্ব, এবং তখনকার অষ্টাদশ শতাব্দীর কলঙ্ক কুচ্ছার কোনো পত্রিকা থাকতো তাহলে নিঃসন্দেহ উনি তার শিরোনামে থাকতেন। তবে আমরা তখন তার বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছিলাম না। তাছাড়া ভেবে নিশ্চিন্ত হলাম যে উপস্থিত সবার পরিচিত ব্যক্তিদের আলোচনা করা হচ্ছিল না। অন্যের বিষয়ে আলোচনা করুন, তবে তা যেন পরনিন্দা, পরচর্চা এই পর্যায়ে না পৌঁছার। আর একটা বিষয় পরিষ্কার করা দরকার, সব আলোচনা পরনিন্দা নয়, তর্কাতর্কি, কাজের বিষয়ে আলোচনা না, সবই জরুরি। গঠনমূলক আলোচনা মহৎ উদ্দেশ্য সাধন করতে পারে। এই পরীক্ষার সাহায্যে আপনার মধ্যে নিহিত পরচর্চার প্রবণতা যাচাই করতে পারেন। প্রথম, আমি কি অন্যের ব্যাপারে গুজব রটাই? দ্বিতীয়, আমি কি সবসময় অন্যের ব্যাপারে ভালো কথা বলি? তৃতীয়, আমি কি কুৎসা কলঙ্কারের গল্প শুনতে ভালোবাসি? চতুর্থ, শুধুমাত্র তথ্যের ভিত্তিতে আমি কি অন্যদের যাচাই করি কি? পঞ্চম, আমি কি গুজব শোনানোর ব্যাপারে অন্যদের উৎসাহী করে তুলি? ষষ্ঠ, আমি কি কাউকে বলো না কিন্তু দিয়ে কথা শুরু করি? সপ্তম, একান্ত গোপন কথার গোপনীয়তা রক্ষা করতে পারি কি? অষ্টম, অন্যের বিষয়ে আমার মন্তব্যের জন্য আমি কি অপরাধবোধে ভুগি? সঠিক উত্তর তো সবাই জানে। এই কথাটা একবার ভালো মতো চিন্তা করে দেখুন। একটা কুড়াল দিয়ে আপনার পোষ্যের আসবাবপত্র সব ভেঙে দিতে পারলে কি আপনার আসবাবপত্র বেশি সুন্দর দেখাবে? মোটেই না। তেমনি অন্যের নিন্দা করে কুৎসা লুটিয়ে নিজেকে মহান প্রমাণ করা যায় না। প্রথম শ্রেণীর হয়ে উঠুন, সব কাজে সেরা পথটি বেছে নিন, এমনকি যে পণ্যটা বা সেবা ব্যবহার করবেন তাও যেন সব থেকে সেরা হয়। প্রথম শ্রেণীর মানুষের মতো ভাবনা চিন্তা করার যে নির্ভেজাল উপযোগিতা রয়েছে তা বোঝাতে গিয়ে একবার একদল শিক্ষানবিশকে ব্যক্তিগত জীবনে তার পয়সা বাঁচানোর মানসিকতার উদাহরণ দিতে বলেছিলাম। কয়েকটা নমুনা জানালাম। এক, অজানা দোকান থেকে কম দামি স্যুট কিনেছিলাম, ভাবলাম দারুণ লাভ করেছি, কিন্তু স্যুটটা মোটেও ভালো ছিল না। আমার গাড়িতে নতুন অটোমেটিক ট্রান্সমিশনের দরকার ছিল। অনুমোদিত ছোট্ট একটা গ্যারেজ অনুমোদিত ডিলারের চাইতে $25 কম দামে গাড়ি সারাতে রাজি হয়, কিন্তু ওই নতুন ট্রান্সমিটার 1800 মাইলের বেশি টিকেনি। তাছাড়া ওই গ্যারেজ আবার সেটা সারাতেও রাজি হয়নি। বেশ কয়েক মাস যাবৎ 2-4 পয়সা সাশ্রয়ের জন্য আমি একটা কম দামি হোটেলে খাওয়া দাওয়া করছিলাম। জায়গাটা অপরিচ্ছন্ন, খাবার অখাদ্য, আর আতিথেয়তা, যদি তাকে আতিথেয়তা বলা যায়, আর গ্রাহক দুই দ্বৈতবাচক। একদিন আমার এক বন্ধু আমাকে টেনে নিয়ে গেল শহরের এক সেবা রেস্তোরাঁয় লাঞ্চ করতে। ওকে বিজনেসম্যান লাঞ্চের অর্ডার দিতে দেখে আমিও তাই বললাম। অবাক হয়ে দেখলাম আমি যে দামে খাবার খাই তার থেকে সামান্য বেশি দাম দিয়ে পেলাম স্বাদু খাবার, সুন্দর আতিথেয়তা, সুন্দর পরিবেশ, ভালো শিক্ষা হয়েছিল সেদিন। এমন অনেকেই অনেক কিছু বলেন, এমনকি একজন সে কথাও বললেন যে সস্তার অ্যাকাউন্ট্যান্ট পেতে গিয়ে তিনি ব্যুরো অফ ইন্টারনেট রেভিনিউয়ের কবলে পড়ে গেছিলেন।
আর একজন সস্তার ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গিয়ে তো পরে বুঝতে পারে যে ডাক্তার তার সঠিক রোগটা ধরতেই পারেনি। আরও অনেকে গাড়ি বাড়িঘর মেরামত, হোটেল বা হোটেল সস্তার 3 অবস্থার উদাহরণ দিলেন। আমাকে অবশ্য প্রায় প্রথম শ্রেণী আমার সাধ্যাত্মিক অজুহাতটা শুনতে হয়। এর সব থেকে সহজ সরল উত্তর, প্রথম শ্রেণী ছাড়া অন্য সব কিছুই আপনার সাধ্যের বাইরে। বাস্তবে কি প্রথম শ্রেণীর জিনিসের সাশ্রয়ী হয়। প্রচুর পরিমাণ আজে বাজে জিনিস কেনার বদলে গুটি কয়েক সেরা জিনিস কেনা শ্রেয়। যেমন 3 জোড়া কম দামি জুতোর চেয়ে 1 জোড়া ভালো জুতো থাকা শ্রেয়। মানুষ কোয়ালিটি দেখে গুণমান বিবেচনা করেন, তাই জিনিসের গুণগুলো দেখুন, লাভবান হবেন। তাছাড়া এতে অনেক সময় সস্তা জিনিসের চেয়ে বেশি সাশ্রয় হয়। এমন পরিবেশ তৈরি করুন যা আপনাকে সফল করে তুলবেন। প্রথম, পরিবেশ সচেতন হয়ে উঠুন। শরীরের মতো মনের জন্য সঠিক খোরাক চাই। দ্বিতীয়, পরিবেশ যেন আপনার সপক্ষে কাজ করে, বিপক্ষে নয়। দমনকারী শক্তি অর্থাৎ নিরাশাবাদী মানুষগুলো যেন আপনাকে হারাতে না পারে। তৃতীয়, যারা তুচ্ছ চিন্তাভাবনা করে তারা যেন আপনার পথে বাধা না হয়। পরশ্রীর হিংসুটে মানুষ আপনাকে হোঁচট খেতে দেখলে খুশি হয়, তাদের সেই সুখ উপভোগ করার সুযোগ দেবেন না। চতুর্থ, সফল মানুষের পরামর্শ নিন। আপনার ভবিষ্যৎ খুবই গুরুত্বপূর্ণ। ব্যর্থ সহানুভূত সবজান্তা জ্ঞানদাতাদের প্রশ্রয় দেবেন না। পঞ্চমত, মনের রসদের যেন অভাব না হয়। প্রচুর পরিমাণ মনের রসদ চাই। নতুন দল, নতুন মানুষের সঙ্গে মেলামেশা করুন, নতুন উৎসাহবর্ধক কাজে অংশ নিন। ষষ্ঠত, মনকে বিষিয়ে যেতে দেবেন না। পরনিন্দাকে প্রশ্রয় দেবেন না। অন্যের বিষয়ে আলোচনা করুন, তবে শুধুই ভালো কথা বলবেন। সপ্তমত, সব কাজে প্রথম শ্রেণীতে থাকবেন, বাকি সব কিছুই আপনার সাধ্যাত্মিক। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।